এবার চলো। এরকম পাবলিক প্লেসে এইভাবে তাকিয়ে থাকতে হবে না। বাসায় গেলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তাকিয়ে থেকো, আমি মাইন্ড করবো না। রোদেলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলল। তাহসিনও হাসল। তাহসিন রোদেলাকে এখানকার একটা লাইব্রেরিতে নিয়ে গেল। রোদেলার একাডেমিক বই কিনে তারপর 2টা উপন্যাসের বইও কিনে দিল। রোদেলার শ্বশুরমশাই যে উপন্যাসের বইগুলো কিনে দিয়েছিলেন ওইগুলো পড়া শেষ, তাই তাহসিন এখন 2টা কিনে দিল। বেশি কিনে দিলে পড়া রেখে রোদেলা উপন্যাসের বই পড়তে থাকবে, তাই 2টা কিনে দিল। ফেরার সময় রোদেলাকে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনে দিতেও ভুলল না। রোদেলাকে কোয়ার্টারে রেখে সে এসে রোদেলার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলল। শান্ত নামের ছেলেটার নামে কমপ্লেইন ঢুকল। স্যার তাহসিনকে আশ্বাস দিলেন রোদেলাকে ওই ছেলে আর কোনো ডিস্টার্ব করবে না, সে দায়িত্ব ওনার। তাহসিন যেন নিশ্চিন্তে থাকে। কথা সেরে তাহসিন সিনিয়র অফিসারের রুমে গেল। জরুরি মিটিংয়ে এক্সিকিউট করতে হবে, কারণ কয়েকদিন বাদেই মিশন আছে। সে ব্যস্ততায় দিন কাটবে আগামী কয়েকদিন। তবে ভাগ্য ভালো মাইমুনা এখন তার কাছে আছে, অন্তত রাতে একবার হলেও তো তাকে দেখবে, 2টা কথা বলার সুযোগ পাবে। নয়তো দূরে থাকলে সে তো এই ব্যস্ততা নিয়ে কতই না অভিমান করত, কথা বলার ইয়ত্তাই নেই। কেটে গেল আরও কিছুদিন। নীরবে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা, জানান দিল নতুন মাসের। গত হওয়া কয়েকটা দিনে অনেক কিছু পরিবর্তন না হলেও রোদেলা আর তাহসিনের সম্পর্কে অল্প কিছু পরিবর্তন এসেছে। এই যেমন রোদেলা আগে তাহসিনের সাথে বেশি একটা কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো, তাহসিনের সাথে কথা বলতো না। তাহসিন আর তার সম্পর্ক এখন অনেকটা বন্ধুর মতন হয়ে গিয়েছে। রোদেলা তো এখন তাহসিনের সাথে অনেক গল্প করে। তাদের বয়সের পার্থক্য যে এতটা এখন আর সেটা অনুভবই হয় না। তাহসিন কেমন বন্ধুর মতোই রোদেলার সাথে আচরণ করে। রোদেলার ভালো লাগা খারাপ লাগা সবটার খোঁজ তাহসিন রাখে। এখানে না আসলে হয়তো তাহসিনের এই বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে জানতই না। সে তো মনে মনে তার শ্বশুর শাশুড়িকে 1000বার ধন্যবাদ জানায়। তারা যদি জোর করে তাকে এখানে না পাঠাতো তবে তো তাদের সম্পর্ক ওই অভিমান অবধিই ঠেকত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি আর হতো? তখন মধ্যরাত। রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। এতগুলো দিন এখানে এসেছে, এই অবধি তাহসিন এতটা দেরি কখনো করেনি। রোদেলার টেনশন বাড়ছে। তাহসিন যাওয়ার পূর্বেই বলে গিয়েছে আজ নাকি কিসের মিশন আছে পাহাড়ি অঞ্চলের দিকে, তাই ফিরতে একটু লেট হতে পারে। এটা নিয়ে তাহসিন এতদিন বেশ ব্যস্ত ছিল। আজ ভোরেই বের হলো। রোদেলাকে জানিয়ে গেল ফিরতে কিছুটা দেরি হতে পারে, তবে যে এতটা দেরি হবে তা বুঝতে পারিনি। চিন্তিত হয়েই যে ফোন হাতে নিল। বার কয়েক তাহসিনের নাম্বার ডায়াল করে ফোন ঢুকালো, কিন্তু তাহসিনের ফোনটা অফ। এই জন্য রোদেলার টেনশন আরো বাড়ছে। রাত 3:28, অথচ তাহসিন এখনো বাসায় ফেরেনি। রোদেলা এবার নামাজে দাঁড়ালো, তাহাজ্জুদের নামাজ পড়ল। 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাহসিনের সুস্থতা এবং বিপদমুক্তের ফরিয়াদ করল, যেন তাহসিন সুস্থভাবে বাসায় ফিরে আসে। সে দোয়াই করল। ফজরের আজান পড়েছে। সে ফজরের নামাজ পড়ে তাহসিনের জন্য অপেক্ষা করতে থাকলো। বাসায় এখনো এই খবরটা জানায়নি, নয়তো তার শ্বশুর শাশুড়ি চিন্তা করবেন। রোদেলা কি করবে বুঝে উঠতে পারল না। এখানে তার তেমন চেনাজানা কেউই নেই। তাহসিন কখনো কারো সাথে পরিচয় করিয়ে দেয়নি। রোদেলা একবার ভাবলো তাহসিনের ক্যাম্পে যাবে, পরে আবার মনে পড়লো তাহসিন বারবার করে তাকে নিষেধ করেছে একা একা যেন কখনোই ক্যাম্পের আশপাশেও না যায়। তাই রোদেলা আপাতত গেল না। রোদেলা জানালার পাশে দাঁড়িয়ে তাহসিনের পথ চেয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গতকাল থেকে সে এক ফোঁটা পানিও মুখে নেয়নি, এমনকি একটু ঘুমায়নি। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। তাকে সামলানোর মতন যে কেউই নেই। সে জানে তাহসিন জীবনের কতটা ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যায়। সেটা ভেবেই রোদেলার ভয় জেগে ধরেছে। তাহসিন ঠিক আছে তো? রোদেলা বাইরের দিকে তাকিয়ে রইল। কান্না করতে করতে তার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। একটা সময় এসে বিছানাতে একটু পিঠ লাগালো। বিছানাতে পিঠ লাগাতেই যেন শরীরটা কেমন ছেড়ে দিল। চোখ খিচে বন্ধ করে রাখলো। একটা সময় অচেতন হয়ে গেল। ঠিক কতটা সময় এভাবে কাটালো তা রোদেলার জানা নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানাতেই আবিষ্কার করলো। চোখ নিভু নিভু করে খুলে বিড়বিড়িয়ে তাহসিনকে ডেকে উঠল। মাহমুদ সাহেব, আমার মাহমুদ সাহেব কোথায়? আমার তাকে চাই, এখনই চাই। এইরকম করে বিড়বিড় করতে থাকলে কেউ তার হাতখানা ধরে বলল, কুল মাইমুন, কুল। এটুকু সবার মধ্যে কি করেছো নিজের? হ্যাঁ? রোদেলা পাশ ফিরে তাকিয়ে দেখল তাহসিন তার পাশে বসে আছে। তাহসিনের পরনে এখনো তার ইউনিফর্মই।
রোদেলা আর কিছু না ভেবে দুর্বল শরীরে তাহসিনকে জাপটে ধরল। কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলল। বলল, কোথায় ছিলেন আপনি? ঠিক আছেন তো? জানেন কতটা টেনশন হচ্ছিল আমার। তাহসিন চোখ খিচে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিল। রোদেলার কান্না এতটা বিভোর ছিল যে তাহসিনের বুকে মাথা রেখে কাঁদছে। সে বুকের ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে, সেটা রোদেলা খেয়াল করেনি। একটা সময় একটুখানি ভেজা ভেজা অনুভব হতেই রোদেলা খেয়াল করল আর আঁতকে উঠল। তাহসিন বলল, ঘাবড়িও না, কিচ্ছু হয়নি। রক্ত? হুম, তো কি হয়েছে? সামনে একটা কেটেছে। শোনো, তুমি একজন মেজরের ওয়াইফ, সেই সব যে কোনো সময় দেখতে প্রস্তুত থাকবে, একদম ভয় পাবে না। আর দেখো তো, কেঁদে গোটে নিজের কি অবস্থা এটা না করেছো? এতটা ভীতু কেন তুমি? হ্যাঁ, রোদেলা সেসব কথা কানেও নিল না। তার নজর তো তাহসিনের শার্টের বোতামের ফাঁকা গলিয়ে রক্ত পড়ছে সেখানে। রোদেলা উঠতে যেও পারল না, শরীর যে তার বড়ই দুর্বল হয়ে গিয়েছে। তাহসিন বলল, ওঠা লাগবে না, শুয়ে থাকো। রোদেলা বসেই রইল। তাহসিন উঠে গিয়ে রোদেলাকে এক গ্লাস স্যালাইন বানিয়ে রোদেলার হাতে দিল। এরপর মোবাইলে কি যেন একটা করল। তারপর রোদেলাকে বলল, একদম নাম মেরা বলে দিলাম, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। রোদেলা সেদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের মাঝে তাহসিন ট্রাউজার পরে বেরিয়ে এলো। এরপর ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে বিছানাতে এসে বসলো। হেক্সল তুলোতে নিয়ে বুকের যে অংশটাতে কেটে গিয়েছে সেখানে লাগালো। এরপর সাবধানে সেখানে ব্যান্ডেজ করে ডান হাতেও লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। রোদেলা চুপচাপ করে সবটা দেখল। কলিং বেলের আওয়াজ করতেই তাহসিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সে কিছুক্ষণ আগেই খাবার অর্ডার করেছিল, এখন এসে পড়েছে। ডেলিভারি বয়কে বিদায় দিয়ে ফের রুমে এলো। খাবার প্লেটে বেড়ে রোদেলার সামনে ধরল। বলল, কাল থেকে কিচ্ছুটি খাওনি, তাই না? একটু কষ্ট করে নিজ হাতে খেয়ে নাও। আমার ডান হাতে তো ব্যান্ডেজ, আমার এখন চামচ দিয়ে খেতে হবে, নইলে আমিই তোমাকে খাইয়ে দিতাম। আমি অতটাও দুর্বল নই, খাওয়ার মতো শক্তি আছে আমার অন্তত। আপনার এই কাটা হাত দিয়ে চামচ দিয়ে খেতে হবে না, দিন আমি খাইয়ে দিচ্ছি। তুমি খাইয়ে দিতে জানো নাকি? বাপ্পা, আমি তো ভেবেছি শুধু গান্নাই করতে জানো। তাহসিনের সূক্ষ্ম খোঁচাটা রোদেলা ঠিক বুঝতে পারল, তবে বিপরীতে কিছুই বলল না। পাশ থেকে পানি নিয়ে হাত ধুয়ে তাহসিনের মুখের সামনে খাবার তুলে ধরল। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে মুখেই খাবার নিল। অপলক রোদেলার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকানোতে রোদেলার লজ্জা লাগছে, তাই বলল, এইভাবে কি দেখছেন? দেখছি আমার বউটাকে, যে কিনা আমাকে না পেয়ে কেঁদে কুটে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছে। আমার তো মনে হচ্ছে কি মনে হচ্ছে? শি ইজ বিগিনিং টু লাভ মি। রোদেলা গুটিয়ে এলো। সত্যি কি সে তাহসিনকে ভালোবাসতে শুরু করেছে? আচ্ছা, যদি ভালোবাসা নাই বা থাকতো, তবে কেন সে এতটা চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল? শুধুই কি বন্ধুত্বের খাতিরে, নাকি এখানে সত্যি ভালোবাসা লুকিয়ে আছে? খাওয়া দাওয়া শেষে তাহসিন সবটা সুন্দর করে গুছিয়ে রেখে বিছানায় এসে পিঠ লাগালো। তখন সময়টা বিকেল। রোদেলাকেও পাশে এসে চুপচাপ শুয়ে থাকতে বলল। রোদেলা অমান্য করল না, তাহসিনের কথা মতন এসে পাশে শুয়ে থাকলো। তাহসিন বলল, আমার মাথাটা না খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? রোদেলা উঠে বসল। তারপর পাশে বসে তাহসিনের মাথায় হাত বুলিয়ে দেওয়া ধরতেই তাহসিন রোদেলার কোলে নিজের মাথাটা রাখল। রোদেলা হাঁ করে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন তাড়া দিল, বলল, কি হলো? কিছু না। রোদেলা তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আলতো হাতে তাহসিনের কপাল চেপে দিল। রোদেলা তাহসিনকে জিজ্ঞেস করল, গত রাত থেকে পুরো ঘটনাটা বলবেন একটু? গতকাল বলে গিয়েছিলাম না, একটা মিশন আছে, তোমাদের টিম মেম্বারদের নিয়ে সেখানে যায়। একটা মেম্বারের একটুখানি ভুলের জন্য টেরোরিস্টরা আজ পেয়ে যায়। ঘটনার এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওদেরকে ধরতে আমরা সক্ষম হই। একটুখানি মারামারি হওয়ার সময় আমার হাত কেটে যায় আর বুকে আঘাত লাগে। এরকম টুকটাক ব্যথা সবাই পেয়েছে, আর এতে ঘাবড়ানোর কিছু নেই। এরকম ছোটোখাটো ক্ষত আরও অনেকবারই হয়েছে। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চল তো, তার জন্য। বুঝেছ? এই জন্যই গত রাতে তোমাকে আমি কল দিয়ে জানাতে পারিনি যে গত রাতে ফিরতে পারবো না। সকল কাজ মিটিয়ে আজ দুপুরে বাসায় ফিরলাম। কয়েকবার বেল বাজানোর পরও যখন দেখি দরজা খুলছো না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসি। আর রুমে এসে দেখি তুমি এলোমেলোভাবে বিছানায় পড়ে আছো। কাছে যেয়ে ডাকতেই বুঝতে পারি সেন্সলেস হয়ে আছো। পরও ঠিক করে শুয়ে দিই, জ্ঞান ফেরানোর চেষ্টা করি, আর তার কিছুক্ষণ পরেই তো জ্ঞান ফিরল। এতটা টেনশন কেন করো আমার জন্য তুমি? শোনো, সামনে আর এরকম সময় আসবে, তুমি আর কখনো এতটা টেনসড হবে না, ঠিক আছে? আমার যে ভয় লাগে। ভয়ের কিছু নেই বোকামে। তবুও তো তাহসিন। তবুও তো কি? হ্যাঁ, যদি এরকম করো তবে আমি তোমাকে বাসায় রেখে আসবো, কিন্তু এখানে একা একা থাকার দরকার নেই। না না, আমি এখানেই থাকবো, আমি বাসায় যাব না।
এখানে থাকতে হলে ভয়কে জয় করতে হবে। পারবে না? পারবো। ভেরি গুড। শোনো, আগামীকাল আমরা বাসায় ফিরবো। আমাকে কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছে, তাই ভাবছি বাসায় যেয়ে ওই কয়েকদিন কাটিয়ে আসবো। আর শোনো, ভুলেও বাবা মাকে গতকালকের ঘটনা বলতে যাবে না। ওনারা চিন্তা করবেন, বুঝলে? আচ্ছা ঠিক আছে। দেখি তো এবার তুমি একটু ঘুমাও, আর কষ্ট করে লাগবে না। রোদেলা চুপচাপ তাহসিনের পাশে এসে শুয়ে পড়ে। তাহসিন এগিয়ে এসে রোদেলার একদম পাশ ঘেঁষে শুয়ে পড়ে। রোদেলা কিছু বলতে যেও বলেনি, কারণ তাহসিনের এতটা সান্নিধ্য তার অতটাও খারাপ লাগেনি, বরং তাহসিনকে পাশে পেয়ে তার শান্তি লাগছে। তাহসিন এক সপ্তাহের ছুটি পেয়েছিল। এই ছুটির ওসিলায় সে রোদেলাকে নিয়ে নিজের বাসা থেকে ঘুরে এসেছে। ছুটি শেষ হওয়ার ঠিক একদিন আগে তাহসিন রোদেলাকে নিয়ে ফের চট্টগ্রামে ফিরেছে। এরপর থেকে রোদেলা তাহসিন দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে। রোদেলা রোজ সকালে কলেজে যায়, বাসায় ফিরতে ফিরতে তার দুপুর গড়ায়। অন্যদিকে তাহসিন সকালে চলে যায়, তার ফিরতে ফিরতে রাত হয়। সকালে বের হওয়ার আগে দুজন হাতে হাতে কাজ করে সকালের নাস্তা আর দুপুরের রান্না করে ফেলে। পড়াশোনা প্লাস সংসার জীবন রোদেলার বেশ ভালোই কাটছে, সাথে তাহসিনের সাথে খুনসুটি। এভাবেই ওদের দিনগুলো কাটতে লাগলো। হঠাৎ এক সন্ধ্যায় রোদেলার বেশ গা কাঁপিয়ে জ্বর ওঠে। বাসায় সে একা। এইদিকে রোদেলার যদি একবার জ্বর ওঠে, তা তো আর দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না। সন্ধ্যার পর থেকে সে বিছানায় শুয়ে আছে, আর জ্বরের ঘোরে আবল তাবল বকে চলেছে। জ্বরে তার পুরো শরীর পুড়ে যাচ্ছে, অথচ পাশে একটা মানুষ অব্দি নেই। এমন করেই তার সন্ধ্যা কাটলো, রাত ঘনিয়ে এলো। জ্বরের প্রকোপে দাঁতের সাথে দাঁত শক্ত করে লেগে রইল। হাঁটু গুটিয়ে বুকের সাথে লাগিয়ে এইটুখানি হয়ে শুয়ে রইল। তাহসিন বাসায় ফিরে রোদেলার এতটা খারাপ অবস্থা দেখে সাথে সাথে ডাক্তার ডাকল। ডাক্তার এসে রোদেলার জ্বর মেপে দেখলো অনেক সিরিয়াস অবস্থা। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। এরপর তাহসিনকে বলল, মিস্টার তাহসিন, আপনার ওয়াইফের অবস্থা কিন্তু খুব বেগতিক। যে করেই হোক ওনার টেম্পারেচার কমাতে হবে। বুঝতেই তো পারছেন, নয়তো বিপদ হবে। আপনার দায়িত্ব ওনার টেম্পারেচার কমানোর। ডাক্তার আরও কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। তাহসিন জানে শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গেলে কি করণীয়, তবে রোদেলার অনুমতি ছাড়া ব্যাপারটা কেমন যেন লাগছে। পরক্ষণে ভাবল রোদেলা তো তার ওয়াইফ, তাই এতে কোনো দোষ নেই। তাহসিন ডাক্তারকে এগিয়ে দিয়ে এসে আসার সময় ডাক্তারের লিখে দেওয়া ওষুধ নিয়ে ফিরল। এরপর রোদেলার কপালে হাত দিয়ে দেখল শরীর এখনো আগুনের মতন গরম। তাহসিন রোদেলার গায়ের ওপর অনেক ভারী কম্বলখানা সরিয়ে একটু ঝুঁকে রোদেলাকে দুই হাতে পাজা কোলে করে তুলে নিয়ে ওয়াশরুমে গেল। সেখানে গিয়ে রোদেলাকে বসালো। এরপর অনেকক্ষণ ধরে রোদেলার মাথায় পানি দিল। হালকা ঠান্ডা পানি শরীরে লাগতেই রোদেলা শিউরে উঠল। তাহসিন রোদেলাকে ঝর্ণার নিচে শক্ত করে ধরে দাঁড় করালো। এরপর ঝর্ণা ছেড়ে দিল। সাথে সাথে বৃষ্টির মতন ফোঁটা এসে রোদেলাকে ভিজিয়ে দিল। রোদেলার সাথে তাহসিনও ভিজে উঠল। শরীরে পানি লাগতেই অর্ধ অচেতন রোদেলা কেঁপে উঠল। তাহসিন রোদেলাকে শক্ত করে ধরে অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। এরপর রুমে এনে রোদেলার মাথা ভালো করে মুছে দিল। পোশাক বদলাতে যেই ঝামেলা বাঁধল। প্রথমত তাহসিনের সংকোচ লাগছে, দ্বিতীয়ত সে শাড়ি পরাতে পারে না। কি করবে না করবে ভেবে কিছুটা সময় পার করলো। এরপর লম্বা শ্বাস টানলো। হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। অতঃপর রোদেলার শাড়ির সেফটি পিন খুলে দিয়ে শাড়ির আঁচল মেঝেতে গড়ালো। অর্ধ অচেতন রোদেলা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তাহসিন একে একে রোদেলার সমস্ত বস্তন ভুবন খুলে ফেলল। এরপর রোদেলাকে একটা ভারী কম্বল যে জড়িয়ে বিছানায় নিয়ে শুয়ালো। রোদেলার ভেজা শাড়ি ওয়াশরুমে রেখে আসলো। কাজগুলো তাহসিন দম আটকে যেন করল। এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে এইভাবে স্পর্শ করলো। যদিও এই মেয়েটা তার ওয়াইফ, তার সম্পূর্ণ রাইট আছে, তবুও রোদেলার অনুমতিবিহীন কাজটা করতেই তার খারাপ লাগলোই বটে। তবুও কিচ্ছু করার নেই। তাহসিন নিজের ভেজা পোশাক বদলে ট্রাউজার আর পাতলা ফিনফিনে একটা টি শার্ট গায়ে জড়ালো। শীতের রাতে গোসল করাতে বেশ ঠান্ডা লাগার কথা, অথচ তাহসিনের ততটা ঠান্ডা লাগছে না। পোশাক বদলিয়ে রুমে এসে সে রোদেলাকে পেঁচিয়ে দেওয়া কম্বলের তলায় ঢুকে পড়ল এবং রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। রোদেলার শরীর এখন অনেক গরম, যা কিনা তাহসিনের কাছে অসহনীয় মনে হচ্ছে। তবুও তাহসিন চুপ করে তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে শুয়ে রইল। তখন সকাল 7টা। তাহসিনের ঘুম ভেঙেছে সেই 6টায়। তবে ঘুমিয়েছে বলে ভুল হবে। চোখ লেগে আসলো কিছুক্ষণ পর পর জেগে চেক করেছে রোদেলার তাপমাত্রা স্বাভাবিকে এসেছে কিনা। ভোরের দিকে
রোদেলার তাপমাত্রা স্বাভাবিকে আসে তা বুঝতে পেরে তাহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই সে নিশ্চিন্তে ঘুমালো। 6টার দিকেই তাহসিনের ঘুম ভাঙতেই সে মেইল করে জানিয়ে দেয় তার ছুটির প্রয়োজন। ভাগ্য সহায় ছিল, ওপর মহল তাহসিনের মেইলটা অ্যাকসেপ্ট করে। তাহসিন ঠিক 1 ঘন্টা ধরে রোদেলার দিকে তাকিয়ে আছে। একদিনের জ্বরের চোটে রোদেলার মুখশ্রী কেমন শুকিয়ে গিয়েছে, ঠোঁটটা কেমন শুষ্ক খড়খড়ে হয়ে আছে। শুষ্ক ঠোঁটের দিকে নজর যেতেই তাহসিন যেন নিজের সত্তাকে হারিয়ে ফেলল। সে কিছু চিন্তা না করেই রোদেলার শুষ্ক ঠোঁটে নিজের ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল। প্রায় মিনিট 2 ধরে রোদেলার অধর সুধা পান করতে লাগলো, যার দরুন রোদেলার ঘুম ছুটে গেল। ঘুম কাটতেই রোদেলা ব্যাপারটা বুঝতে পেরে চোখ খিচে ফেলল। তাহসিন যখন বুঝতে পারল রোদেলা জেগে গিয়েছে, তখন যেন তার হুঁশ ফিরল। সেও যেন লজ্জা পেয়ে উঠল। তাহসিন পরিস্থিতি সামাল দিতে রোদেলার কপালে গালে হাত ছোঁয়াতে ছোঁয়াতে বলল, জ্বর কমেছে? এখন কেমন লাগছে তোমার? ভালো। আমাকে তো তুমি পুরো ভয় পেয়ে দিয়েছিলে। হুট করে এমন জ্বরও হয়? শুয়ে থাকো, রেস্ট নাও। আমি নাস্তা বানিয়ে আছি, একদম উঠবে না বলে দিলাম। আচ্ছা। তাহসিন চলে গেল রান্নাঘরে। এইদিকে রোদেলা সত্যিই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। তাহসিন 1 কাপ কফি বানালো নিজের জন্য। অন্য চুলায় রোদেলার জন্য স্যুপ বানাতে লাগলো। কফি আর স্যুপ হাতে নিয়ে কিছুক্ষণের মাঝেই সে রুমে চলে এলো। এসে দেখে রোদেলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তাহসিন স্যুপের বাটিটা সাইড টেবিলে রেখে বলল, উঠো, খেয়ে তারপর মেডিসিন নাও। রোদেলা চোখ মিলল। তারপর তাহসিনের কথায় উঠতে যাবে, তখনই নিজের অবস্থা দেখে শরীরে পেঁচানো কম্বল শক্ত করে ধরে রাখল। চোখ বড় বড় করে তাহসিনের দিকে তাকিয়ে বলল, আমার শাড়ি কই? 1 মিনিট দিচ্ছি। অ্যাকচুয়ালি ডক্টর বলছেন তোমার শরীরের তাপমাত্রা কমাতে। তোমার শরীরের তাপমাত্রা খুব বেশি মাত্রা ছিল, তাই এই রাতে শাওয়ার দিতে হয়েছিল। এই জন্য কথা সম্পূর্ণ আর করল না। এতটুকু কথা বলতে বলতে ওয়ার্ড্রপ থেকে শাড়ি নামিয়ে এনে রোদেলার পাশে রাখল। তারপর বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি পাশের রুমে আছি। চেঞ্জ করা হলে ডেকে দিও, কেমন? তাহসিন কফি হাতে বাইরে চলে গেল। রোদেলা তাড়াতাড়ি কোনো রকমে শাড়ি গায়ে পেঁচেল। এরপর তাহসিনকে ডাকলে তাহসিন ভেতরে আসে। এরপর রোদেলার পাশে বসে রোদেলাকে স্যুপ খাইয়ে দেয়। রোদেলা মাথা নামিয়ে বিনা বাক্যে খেয়ে নেয়। সে লজ্জায় তাহসিনের চোখে চোখ রাখতে পারছে না। তার যে কতটা লজ্জা লাগছে। তার এই অবস্থায় তাহসিন একই কম্বলের নিচে ঘুমিয়েছে ভাবতেই গা কেমন শিউরে উঠল। কেমন নতুন নতুন অনুভূতির সাথে সে পরিচিত হচ্ছে। তার বুকে যেন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। তাহসিন সম্পূর্ণ স্যুপ খাইয়ে দিয়ে এরপর রোদেলাকে ওষুধ খাইয়ে দিল। রোদেলাকে রেস্ট নিতে দিয়ে সে রান্নাঘরে চলে গেল দুপুরের খাবার বানাতে। এইদিকে রোদেলা কুণ্ঠায় তাহসিনের কাছে আর যেতে পারল না, রুমেই বসে রইল। তার এই লজ্জা কবে কাটবে তা তার জানা নেই। সেদিনের পর কেটে গেল 1 সপ্তাহ। রোদেলা 3 দিনের মাথাতেই পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাহসিন একদিনের ছুটি নিয়েছিল বিধায় রোদেলার কাছে সে থাকতে পারল না। তবে রাতে এসে রোদেলার বেশ খোঁজ খবর নিত, কিন্তু রোদেলার এখনো লজ্জা কাটেনি। সে লজ্জার আড়ষ্টতায় তাহসিনের সাথে আগের মতন কথা বলতে পারে না। তাহসিনের সামনে এলে মাথা নিচু করে থাকবে, তাহসিন কিছু জিজ্ঞাসা করলে জবাব দেবে, নয়তো চুপ হয়ে থাকবে। এই জিনিসটা তাহসিনের কাছে ভালো লাগে না। সে চাচ্ছে রোদেলা তার সাথে সহজ হোক, কিন্তু রোদেলা নিজেকে যেভাবে গুটিয়ে রাখছে এভাবে তো সহজ হওয়া যাবে না, তাই না? তাহসিন ভাবলো এভাবে গুটিয়ে থাকলে তাদের কখনোই কাছে আসাআসি হবে না। কোনো একজনকে তো লজ্জা কাটিয়ে কাছে আসার আহ্বান করতে হবে, না হয় তাহসিনই আসুক। এখন মাঘ মাসের প্রায় শেষ ভাগ, শীতকালের প্রায় শেষ সময়। কয়েকদিন পর থেকে ফাগুন মাস শুরু হবে। প্রকৃতিতে বসন্ত আসবে, চারিদিকে ফুলে ফুলে ভরা থাকবে। প্রকৃতি সাজবে নিজের মতন করে। ভালোবাসার মরশুম শুরু হবে। আর পহেলা ফাগুনই রোদেলার 18তম জন্মদিন। তাই তাহসিন ভাবল ওই দিনই সে তার ভালোবাসার কথাটা রোদেলাকে জানাবে। হাতে আছে আর মাত্র দিন 6। অবশেষে কাঙ্ক্ষিত সেই দিনখানা চলে এলো। গত 6 দিনে রোদেলা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলো। এখন তাহসিনের সাথে আগের মতোই কথাবার্তা বলে। আজ রোদেলার জন্মদিনের প্রথম প্রহর শুরু। ঠিক 12টা বাজতেই তাহসিন বাসায় এসে পড়ল। কলিং বেল চাপতেই রোদেলা দরজা খুলে দিল। দরজা খুলতেই তাহসিন সশব্দে বলে উঠল, শুভ জন্মদিন মিসেস মাহমুদ। জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা জানাই আপনাকে। দীর্ঘ আয়ু নিয়ে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন। ধন্যবাদ জনাব মাহমুদ। নিন ম্যাডাম, জলদি করে তৈরি হয়ে নিন, আর একটু সারপ্রাইজ আছে যে। রোদেলা শাড়ির প্যাকেটটা খুলে দেখল খুব সুন্দর নীল রঙের শাড়ি আছে তাতে। প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রোদেলা যেতেই তাহসিন দ্রুত হাতে ওদের রুমটা সুন্দর করে সাজিয়ে ফেলল।
রুম জুড়ে মোমবাতি জ্বালালো। লাভ শেপে রেড কালারের কিছু বেলুন রুম জুড়ে ছড়িয়ে দিল। রুমের আলো বন্ধ করে দিল। রুমে এখনো মোমবাতির হলুদাভাব আলো জ্বলছে, যা দেখতে এক অন্যরকম সুন্দর লাগছে। কিনে আনা ছোট্ট কেকটুকু টেবিলে রাখা। রোদেলা শাড়ি পরে নিজেকে পরিপাটি করে বের হলো, আর রুমে আসতেই তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। এতটুকু সময়ের মধ্যেই তাহসিন কত সুন্দর করেই না রুমটা সাজালো। তাহসিন রোদেলার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। নিজেকে সামলে রোদেলাকে তাড়া দিয়ে বলল। এসো জলদি কেক কাটো। রোদেলা কেক কাটলো, তাহসিনকেও খাইয়ে দিল। তাহসিনও রোদেলাকে কেক খাইয়ে দিল। এরপর তাহসিন রেস্টুরেন্ট থেকে আনা খাবার প্লেটে বেড়ে রোদেলাকে নিজ হাতে যত্ন করে খাইয়ে দিল, নিজেও খেলো। অতঃপর রোদেলার দিকে বড় একটা প্যাকেট বাড়িয়ে দিল, রোদেলার বার্থডে গিফট। রোদেলা প্যাকেটটা খুলে দেখলো সেখানে 18খানা উপন্যাসের বই, সাথে আরো 18খানা রং বেরঙা কাচের খাঁজকাটা চুড়ি। তাহসিন জানতো রোদেলা বই আর চুড়ি খুবই পছন্দ করে। তাহসিনের আনা সবগুলো বই রোদেলার উইশ লিস্টের। রোদেলা এতটা খুশি হলো যে তার চোখ দিয়ে পানি এসে পড়ল। তাহসিন সযত্নে তা মুছিয়ে দিল। এরপর রোদেলার হাত দুইটা সযত্নে নিজের হাতের ভাঁজে পুরে নিয়ে রোদেলার চোখের দিকে তাকিয়ে এক ঘোরালো কণ্ঠে ডাকল। মাইমুন, হুম। এই তাহসিন মাহমুদ তোমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার স্বাদ জাগে না, ততটাই ভালোবাসে। রোদেলা মুচকি হেসে চোখ নামিয়ে রাখল। তাহসিনের এই সরাসরি স্বীকারোক্তি শুনে রোদেলার কেমন যেন ভালো লাগার শিহরণ বয়ে গেল। এতটা সহজভাবে ভালোবাসার স্বীকারোক্তি কজন দিতে পারে? রোদেলার ঘোর কাটল তাহসিনের পরের কথাটা শুনে। তাহসিন কেমন যেন আবদার করে বলল। আমি তোমাকে ভালোবাসতে চাই মাইমুন। একটা স্বামী স্ত্রীর মাঝে যেমন ভালোবাসা গড়ে ওঠে, তেমন করেই ভালোবাসতে চাই। আমাদের সম্পর্কটা সহজ করতে চাই। আমি চেয়েছিলাম প্রথমে তোমার বন্ধু হতে, তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে। অনেকটাই তো সময় দিয়েছে। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত মাইমুন? রোদেলা মাথা নিচু করে চুপ করেই যেন তাহসিনকে সম্মতি দিল। তাহসিন সম্মতি পেয়ে রোদেলার হাত দুইটা ঠোঁটের কাছে নিয়ে আলতো হাতে অধর ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর রোদেলার কপালও অধর ছোঁয়ালো। ছোট্ট রোদেলাকে একটু একটু করে নিজের আয়ত্তে নিল। নিজের মতন করে তার মাইমুনাকে ভালোবাসতে লাগলো। বাইরের বসন্তের শীতল হাওয়া বইছে, কোত্থেকে যেন ফুলের সুবাস আসছে। দূরে কোথাও নাম না জানা পাখি ডাকাডাকি করছে। বারান্দার ওপাশে পদ্মবিলের ওপর চাঁদ আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় পদ্মবিলের পানি ঝিলমিল করে উঠছে। এদিকে চাঁদের আবছে আলো ঘরে প্রবেশ করছে। ঘরে মোমবাতির হলুদাভাব আলো নিভু নিভু জ্বলছে। আর এত সুন্দর একটা রজনীকে সাক্ষী রেখে দুই মানব মানবী নিজেদের ভালোবাসা একে অপরের নামে সঁপে দিচ্ছে। পরদিন ভোরে আর রোদেলার ঘুম ভাঙল না। রোদেলার ঘুম ভাঙবে বেলা করে। পাশ ফিরে জায়গাটা শূন্য দেখল। ঘড়ির কাঁটায় সময় তখন 10টা। ক্লাসে যাওয়ার সময় পেরিয়ে গিয়েছে। এতটা বেলা অবধি সে ঘুমিয়েছে এটা ভেবেই হতবাক। আফসোস লাগছে, ভোরে ঘুম ভাঙলে তো পাশের জায়গাটা শূন্য না বরং পূর্ণ পেত। পাশে ফিরেই তখন কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেত। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। মানুষটার সাথে আজ যে দেখা হয়নি একদিকে ভালোই হলো, নয়তো লজ্জায় মানুষটা চোখের দিকে চোখ তুলে তাকাতে পারত না। মানুষটা তার লজ্জা বাড়িয়ে দিত, আরো কত কি বলে যেত। রোদেলা ধীর পায়ে বিছানা থেকে নামলো। জানালার পর্দা সরিয়ে দিতেই সকালের সূর্যের তেরসরা আলো ঘরে প্রবেশ করলো। রোদেলা বাইরে তাকালো। এই এরিয়াটা বেশ নীরব। মানুষের কোলাহল কিংবা যানবাহনের কোলাহল কোনোটাই এইখানে নেই। শুধু থাকে পাক পাখালির কণ্ঠ, বাতাসের শস্য আওয়াজ। এই জন্যই তো এই এরিয়াটা রোদেলা দারুণ লাগে। রোদেলা বাইরে তাকালো। আজ তার জন্মদিনের সকাল। অন্যদিকে বসন্তের শুরু আজ থেকে। কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। হাওয়ার সাথে ফুলের সুবাস আসছে। কাছে কোথাও কোকিল ডাকছে। এক অন্যরকম সৌন্দর্য নিয়ে বসন্তের আগমন করে। রোদেলা মন ভরে শ্বাস টানল। চোখ বন্ধ করতেই গতরাতের ঘটনাগুলো মানসপটে ভেসে উঠল। ঠোঁট জুড়ে লজ্জা মিশ্রিত হাসি বয়ে গেল। এক অন্যরকম মানবের সঙ্গে যেন পরিচয় হলো গতরাতে। যে মানবটা অষ্টদশী রোদেলাকে খুব সতর্কতার সাথে সামলিয়েছে। তার জন্মদিনে কেউই কখনো এইভাবে তাকে সারপ্রাইজ দেয়নি। কেউ তেমন করে মনেও রাখেনি। অথচ লোকটা কোনো না কোনোভাবে জেনেছে তার জন্মদিনের তারিখ, অমনি সারপ্রাইজ দিয়ে দিল। বিয়ে যখন ঠিক হয় তখন তাহসিনের বয়স নিয়ে যদিও কোনো আক্ষেপ ছিল না, তবে ভয় ছিল। সে জেনে এসেছিল সেনাবাহিনীর লোকেরা বেশ কাঠখোট্টা হয়। কিন্তু মানুষটার সাথে পরিচয় হয়ে বুঝতে পারল মানুষটা খুবই কোমল প্রকৃতির।
বাইরে থেকে তাকে যেমন কাঠখোট্টা দেখা যাক না কেন, ভেতর থেকে মানুষটা খুবই কোমল মনের মানুষ। বিশেষ করে রোদেলার সাথে। এই যে বিয়ের এতগুলো মাস পেরিয়ে গেল, অথচ মানুষটা অকারণে রোদেলার সাথে গলা চড়িয়ে কথা বলেনি। হ্যাঁ, একবার বলেছিল, তাও রোদেলাকে হারানোর ভয়ে সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনাটা নিয়ে রাগ দেখিয়েছিল। এইটাই প্রথম এবং শেষ। এরপর থেকে কখনো গলা উঁচিয়ে কথা বলেনি, বরং খুবই নরম কোমল কণ্ঠে তার সাথে কথা বলে। রোদেলার সবগুলো শখ পূর্ণ করতে চায়। মানুষটাকে পেয়ে রোদেলার জীবনটাই যেন বদলে গেল। মানুষটা রোদেলার জীবনে সুখ নিয়েই যেন ধরা দিল। রোদেলার ভাবনার মাঝেই তার ফোনটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখল তাহসিন ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করতে ওই পাশ থেকে তাহসিন মিষ্টি কণ্ঠে বলে উঠল, সুপ্রভাত ম্যাডাম, ঘুম ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। ফ্রেশ হয়েছেন? নাস্তা করেছেন? তাহলে না। দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। আপনাকে 10 মিনিট টাইম দিলাম। ঠিক 10 মিনিট বাদে আমি কোয়ার্টারের সামনে আসবো। নাস্তা সেরে নিচে নেমে আসুন। দেখা হচ্ছে। আচ্ছা। রোদেলা সত্যি 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে নাস্তা সেরে মোবাইলটা হাতে নিয়ে বের হলো। রুম লক করে বাইরে পা রাখতেই তাহসিনের মেসেজ এলো। আমি নিচে আছি, এসো তুমি ফাস্ট। রোদেলা সিঁড়ি ভেঙে দ্রুত নামলো। কোয়ার্টার থেকে বের হতেই সামনে দেখলো তাহসিন দাঁড়িয়ে আছে। রোদেলাকে চোখে দেখে ঠোঁট প্রসন্ন হলো। তাহসিনকে দেখতেই রোদেলাকে লজ্জারা তাদের অদৃশ্য চাদরে মুড়িয়ে নিল। রোদেলা মাথা নিচু করে তাহসিনের সামনে গিয়ে দাঁড়ালো। তাহসিন রোদেলার হাতটা সযত্নে মুঠোতে পুরে সামনে এগিয়ে গেল। একদম ছোট্ট বাঁধানো পদ্মহীন জলাশয়টার কাছে নিয়ে গেল। সেখানে যেয়ে বসলো। রোদেলা পানিতে পা ডুবিয়ে বসলো, আর তাহসিন হুট করেই রোদেলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রোদেলা তাহসিনের চুলের ভাঁজের হাতের আঙুল গলিয়ে দিল, আলতো হাতে চুলগুলো টেনে দিল। আরামে তাহসিনের চোখ যেন বুজে আসলো। তাহসিন চোখ বন্ধ করেই বলল, তুমি যেন আমার এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছো মাইমুন। এই দেখো না, আজ সকালে তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে এলাম, অথচ তোমার কণ্ঠস্বর শুনতে না পেয়ে কাছেও যেন মন বসছিল না। তাই তো কিছুক্ষণের জন্য বিরতি পেতেই তোমার কাছে ছুটে আসলাম মাইমুন। কি করে আমাকে মায়ের জালে আটকে ফেললে বলো তো? আপনিও তো আমাকে মায়ার জালে আবদ্ধ করে নিয়েছেন। নয়তো কেন সারাক্ষণ আপনার কথাই আমার মাথায় ঘুরপাক খায়? বলতে পারবেন মাহমুদ সাহেব? হতে পারে তুমি আমায় ভালোবাসো, কারণ দেখো, আমি তোমায় ভালোবাসি বেঁধে আমার এমনটা হয়। যদি তুমি ভালো নাই বাসতে, তাহলে এমনটা কি হওয়ার কথা? তাহলে কি দাঁড়ালো? তুমি আমায় ভালোবাসো। কি বাসো না? মুখ ফুটে বলতে হবে কেন? আপনি কি বোঝেন না ভালোবাসি কিনা? মাঝে মাঝে ভালোবাসি কথাটা শোনার জন্য সবকিছু বুঝেও না বোঝার মতো করেই থাকতে হয়। কারণ ভালোবাসাটা যেমন সুন্দর, তেমনি ভালোবাসি শব্দটাও শোনা অন্যরকম সুন্দর। আচ্ছা, তুমি বলো, গত রাতে যে আমি ভালোবাসি বলে স্বীকারোক্তি দিলাম, সেটা শুনতে কেমন লেগেছে? এতদিনে নিচে থেকে বুঝে এসেছো আমি তোমাকে ভালোবাসি। আমার প্রতিটি কাজে আমার ভালোবাসা অনুভব করেছো। কিন্তু গত রাতে যখন নিজে মুখে উচ্চারণ করলাম ভালোবাসি, তখন কি তোমার ভালো লাগেনি? হ্যাঁ, লেগেছে। অনেক সময় আমাদের ধারণা ভুলও হয়ে থাকে। তাই মানুষ যখন নিজ মুখে স্বীকারোক্তি দেয় তখন শিওর হওয়া যায় ধারণা সঠিক নাকি ভুল। স্বীকারোক্তির জন্য নিশ্চিন্তে তাকে কি স্বপ্ন বোনা যায়? হুম, এত কিছু যখন বুঝো, তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন তোমার ভালোবাসার স্বীকারোক্তি চাইছি। কি বলবে না ভালোবাসে? রোদেলার হাত থেমে গেল। সে কথা বলতেই তাহসিনের চুল থেকে হাত সরিয়ে দিচ্ছিল। তাহসিনের কথা শুনে এখন হাত থেমে গেল। সে চুপ করে রইল। সোজাসাপটা স্বীকারোক্তি দিতে তার লজ্জা লাগছে। কি করবে এখন সে? তার তো দোটানার মাঝে তাহসিনের বিরতির সময়টুকু শেষ হয়ে গেল। তার এখন ক্যাম্পে যেতে হবে। হাতের ঘড়িটার সময় তো সেটারে জানান দিচ্ছে। তাহসিন উঠে বসল। রোদেলাকে বলল, মাইমুন, ব্রেক টাইম ওভার, যেতে হবে। তুমি কি এখানে বসে থাকবে নাকি কোয়ার্টারে ফিরবে? এখানে বসে থাকতে চাইলে বসে থাকো। কোয়ার্টারে সারাক্ষণ একা একা থাকতে নিশ্চয়ই ভালো লাগে না, তাই না? রোদেলা এখনো ভেবে যাচ্ছে, যার দরুন সে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে আছে। তাহসিনের কথাগুলো তার কর্ণগোচর হয়নি, তাই চুপ করে সে ভাবনায় ব্যস্ত। এইদিকে তাহসিন ভেবেছে রোদেলা হয়তো ইচ্ছে করে এখানে বসে থাকতে চাইছে। তাই তাহসিন বলল, ঠিক আছে, বসে থাকো, কিন্তু সাবধানে, হ্যাঁ? প্রয়োজনে ওই তো কৃষ্ণচূড়া গাছে ছায়া বসে থাকতে পারো। বেশিক্ষণ থেকো না, আসছি আমি। তাহসিন হাঁটা দিল। এইদিকে রোদেলা সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার এবার ধ্যান ভঙ্গ হলো। সামনে তাকিয়ে দেখতে পেল তাহসিন চলে যাচ্ছে। রোদেলা পিছু থেকে তাহসিনকে ডেকে উঠল। শুনছেন? তাহসিন পিছু মুড়ে ভুরু উঁচিয়ে বোঝালো কি। তখনই রোদেলা ঠোঁট প্রসারিত করে সশব্দে বলল, বড্ড ভালোবাসি আপনাকে। রোদেলার স্বীকারোক্তি শুনে তাহসিনের ঠোঁট প্রসন্ন হলো। তাহসিন জবাবে বলল, আমি আপনাকে ভালোবাসি মিসেস মাহমুদ।
সে রাতে তাহসিন ফিরতে ফিরতে একটুখানি লেট করলো। তাহসিন ফিরলে দুজন একসাথে রাতের ভোজন সেরে ঘুমোতে এলো। লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে যখন রোদেলা নিজের বালিশে এসে মাথা রাখলো, ঠিক তখনই তাহসিন রোদেলার দিকে কাত হয়ে শুয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, আজ আর বলবো না হাতের আঙুল কিংবা হাত মুঠো করে ধরো। আজ তোমার জন্যই বুকটা উন্মুক্ত করে দিলাম। আসো আমার বুকে, জড়িয়ে নিব তোমাকে। রোদেলা লজ্জা পেল, হুশ করে শ্বাস ছাড়ল। আস্তে আস্তে করে নিজের বালিশ ছেড়ে তাহসিনের দিকে গেল। তাহসিনের কাছে আসতেই তাহসিন তাকে 2 হাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল, একদম বুকের মাঝে মিশিয়ে নিল। কপালে গাঢ় একটা চুমু খেয়ে বলল, তোমাকে ছোট্ট পাখির ছাড়ার ন্যায় সারা জীবন আমার এই বক্ষ মাঝে লুকিয়ে রাখবো। ভালোবাসা আবৃত করে আগলে রাখবো। থাকবে তো আমার বক্ষের মধ্যেখানে। আপনার বক্ষ মাঝেই তো আমার সকল সুখ শান্তি নিহিত, তাহলে না থাকার প্রশ্নই আসে না। আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার বক্ষ মাঝে আশ্রয় চাই। মাথা রেখে নিশ্চিন্তে শত রজনী পার করতে চাই। আপনার বক্ষ মাঝে থেকেই পৃথিবীর সবটুকু সুখ খুঁজে নিতে চাই আমি। ও মাইমন, হুম। তুমি তো ভালো কেন? কারণ আপনি ভালো, ভালোবাসি মাইমন। আমিও ভালোবাসি। পরের দিন আর রোদেলা ক্লাস মিস দিল না, সময় মতন ক্লাসে চলে গেল। নিহাও এলো। নিহার সাথে এই কয়েকদিনে তার ভালোই সখ্যতা গড়েছে। নিহা এখনো শান্তর ঘটনাটা জানে না। আসলে রোদেলা ভুলে গিয়েছিল শান্তর ঘটনাটা নিহাকে বলতে। ওই দিনের পর থেকে শান্তর সাথে তো আর দেখা হয় না। আজ ক্লাস শেষে নিহা বায়না ধরল ফুচকা খাবে। তার মতে কলেজ গেটের বাইরে যে ফুচকাওয়ালা আছেন ওইখান থেকেই খাবে, কারণ ওইখানকার ফুচকা নাকি বেশি মজা হয়। বান্ধবীর আবদার আর না রেখে পারল না। রোদেলা আর নিহা চলল সেখানে ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষে যখন নিহা আর রোদেলা দুজনেই রিকশার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই কয়েকটা ছেলে পাশ দিয়ে যেতে যেতে ওদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলছিল। এতটাই নোংরা কথা ছিল যে রোদেলা আর নিহার দুজনই রাগ উঠেছে। নিহা তো রাগের বশে বলেই উঠল, এই বেয়াদবরা, তোদের বাসায় মা বোন নেই রে, অসভ্য কোথাকার। 4টা ছেলেই দাঁড়িয়ে গেল। তারপর ওরা পিছু হেঁটে নিহা আর রোদেলার সামনে এলো। একটা ছেলে চোখ টিপ্পনি কেটে বলল, দেখতে যেমন আগুন সুন্দরী, মুখের ভাষাও দেখি তেমন আগুনের উল্কার মতোই। বাকি ছেলেগুলো হুহা করে হাসতে লাগলো। রোদেলা নিহার হাত টেনে বলল, নিহা এসো। কুকুর কামড়ালে কি আমরাও কুকুরকে কামড়াবো নাকি? এসো তো, এদের মতো বেয়াদবদের সাথে কথা বলে লাভ নেই। এই শালি, এই কি বললি তুই? কথাটা বলতে ছেলেটার নাক বরাবর কেউ একজন ঘুষি মারল। ঘটনাটায় রোদেলা আর নিহা দুজনই হকচকিয়ে গেল। পাশ ফিরে তাকাতেই দেখল শান্ত। শান্তকে দেখে তো নিহা হাঁ হয়ে গেল। এতদিন কলেজের এই ছেলের সম্পর্কে মোটামুটি সবই জেনে এসেছে, ততটা ভালোও না। তবে আজ ওদের বিপদে সাহায্য করেছে ভেবেই মনে হলো ছেলেটা অতটাও খারাপ নয়। শান্ত ওইদিকে ছেলেটাকে একটা ঘুষি মেরে ক্ষান্ত হলো না, পরপর কয়েকটা ঘুষি লাগিয়ে দিল। এমনকি পাশের 3টাকেও বেধড়ম পিটালো। রাস্তায় কেউই এগিয়ে আসলো না ওদেরকে বাঁচাতে। ছেলে 4টা হাত জোর করে বলল, শান্ত ভাই, মাপ চাই ভাই, জানে বাঁচতে চাই। যাদের সাথে খারাপ ব্যবহার করছিস তাদের কাছে মাপ চা, হারামজাদা। এক এক করে 4টা ছেলে রোদেলা আর নেহার সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বলল, হাপুরা, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে মাফ করে দেন, নয়তো শান্ত ভাই আমাদেরকে আজ মেরেই ফেলবে। নেক্সট থেকে মেয়েদেরকে নোংরা কথা বলার আগে মনে রাখবেন আপনাদের জন্ম কোনো একজন নারীর গর্ভ থেকেই হয়েছে, তাই নারী জাতকে অপমান করার কোনো রাইটই আপনাদের নেই। মস্ত বড় ভুল হয়ে গিয়েছে আপু, আর এমনটা হবে না। ছেলেগুলো মাপ চেয়ে চলে গেল। এইদিকে ছেলেগুলোকে মারতে যেয়ে শান্তর হাত কিছুটা থেতলে গিয়েছে। সে হাতটা ঝাড়তে ঝাড়তে রোদেলার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। এইদিকে নিহার ওদের কথার কোনো হুঁশ নেই। সে তো শান্ত থেতলে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে। শান্ত রোদেলাকে বলল, রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন তাই না? একটু অপেক্ষা করেন ভাবি, আমি রিক্সা ডেকে দিচ্ছি। না না, লাগবে না, আমরাই পারবো। না ভাবি, আমি ডেকে দিচ্ছি। আর ভাবি, ভাইয়াকে বললেন আমি কিন্তু আপনাকে এখন মায়ের চোখে দেখি, মনে করে বলবেন কিন্তু, ঠিক আছে? রোদেলা বোকা বনে গেল। তার বয়সের থেকেও বড় এই ছেলে কিনা তাকে মায়ের চোখে দেখে। রোদেলা মনে মনে বেশ হাসল। শান্ত তাহসিনকে বেশ ভয় পেয়েছে তা সে বেশ বুঝতে পারল। শান্ত 2টা রিক্সা দাঁড় করালো। রোদেলা নিহাকে বলল, নেহা এসো। 1 মিনিট, আপনার হাত। ও কিছু না, সেরে যাবে। 1 মিনিট দাঁড়ান। নিহা ব্যাগের থেকে পানির বোতল বের করে শান্তর হাতে থেতলে যাওয়া অংশটাতে পানি ঢালল। এতে শুকনো রক্তগুলো সরে গেল। নিহা পানির বোতল ব্যাগে রেখে ব্যাগ থেকে তার রুমালটা বের করল। যত্ন করে শান্তর হাতে পেঁচিয়ে দিয়ে বলল, মনে করে ডক্টরের কাছে যাবেন, ডক্টর ব্যান্ডেজ করে দিলে আর সমস্যা হবে না। আসছি, হ্যাঁ।
নিহা রোদেলা থেকে বিদায় নিয়ে রিকশাতে উঠল। এদিকে শান্ত আর রোদেলা দুজনেই হাঁ হয়ে নিহার কাণ্ড দেখল। রোদেলা অলরেডি রিকশাতে উঠে বসেছিল। নিহার রিকশা চলে যেতেই রোদেলা রিকশা বিপরীত দিকে চলতে শুরু করলো। দুই বান্ধবী দুই রাস্তা দিয়ে নিজেদের বাসায় পৌঁছাতে লাগলো। এইদিকে ওরা যাওয়ার পর শান্ত একবার নিজের হাতের দিকে তাকালো। পরপরই নিহার চলন্ত রিকশাটার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলেই পাশের টং দোকানে গেল। টং দোকানে শান্ত এবং তার বন্ধুরা বসা ছিল। ওই দোকান থেকে ছেলেদের এসব কথা শুনে শান্ত এগিয়ে এসেছিল এবং ওদেরকে যে মেরেছিল। পুনরায় দোকানে ফিরতেই শান্তর বন্ধুরা বলল, কিরে শান্ত, তুই না ওই মেয়েটাকে প্রপোজ করেছিলি? তাহলে কেন ওই মেয়েটাকেই ভাবি ভাবি বলে রাখবি? প্রপোজ তো করেছিলাম না জেনে, আসলে কি ভালো লেগেছিল তাই প্রপোজ করেছিলাম। পরে যখন জানতে পারলাম ও ম্যারিড, হাজব্যান্ড একজন মেজর, তাই সরে এলাম। কারণ বিবাহিত মেয়ের সাথে লাইন মারতে যাব কোন দুঃখে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, বিশ্বাস কর, যদি মেয়েটা ম্যারিড না হতো তাহলে আমি ওকে যে করেই হোক বিয়ে করতাম। কিন্তু এখন যেহেতু জানলাম ম্যারিড, তাই সরে এলাম। দুনিয়াতে আরো অনেক মেয়ে আছে, বিয়ে করার সময় হলে ঠিক একটা না একটাকে পেয়েই যাব। তবে চাঞ্চার একটা নিতে পারিস। ক্রাশকে পাসনি তো কি হয়েছে? ক্রাশের বন্ধুইটা তো কিন্তু দেখতে সেই। ধুর, এসব বলিস না তো। এসবে আমি আপাতত নাই। একটা ধোকা খেতে খেতেও বেঁচে গিয়েছি। না জেনে শুনে অন্যের বউকে প্রপোজ করেছি। ছি ছি ছি, কি লজ্জাজনক ঘটনা। আরে শোন বন্ধু, ওইটা তো না জেনে করেছিস। দেখলি না ওই মেয়েটার বান্ধবী কত যত্ন করে তোর হাতে রুমাল বেঁধে দিল? নিশ্চয়ই মেয়েটিরও তোকে ভালো লেগেছে, নয়তো অমন যত্ন করে কেনই বা হাতে রুমাল বেঁধে দিবে? তুই বল। শান্তর হাতের রুমালের দিকে একবার তাকালো, তারপর ভাবলো এভাবে কেউ কখনো তাকে যত্ন করেনি। সবাই শুধু তাকে খারাপ বলে তুচ্ছ তাচ্ছিল্য করেই গিয়েছে। তার শরীরের আঘাত কেউ দেখেনি, অথচ ক্ষত হয়েছে তার, কিন্তু মেয়েটার জন্য ব্যথা পেয়েছে। এমন করে তার হাতটা নিজের রুমালে বেঁধে দিল। শান্তর বন্ধু পাশ থেকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, কিরে, কি ভাবছিস? শান্তর হুঁশ ফিরল। সে মনে মনে নিজেকে বকা দিল। তাকে কেউ ভালোবাসতে পারে না, সে যে খারাপ। খারাপ মানুষকে কি কখনো কেউ ভালোবাসে নাকি? খারাপকে সকলে দূরছাই করে। হয়তো ওদের বিপদে সাহায্য করেছে বিধায় মেয়েটা করুণা করেই এমনটা করেছে। মোটেও এখানে ভালোবাসার কোনো সংযোগ নেই। তখন রাত্রি 8টা বাজে। রোদেলা কলেজের হোমওয়ার্কগুলো করছে। এমন সময় নিহা রোদেলাকে ফোন করলো। রোদেলা ফোন রিসিভ করলে নিহা শুধালো, কি করছো রোদ? ক্লাসে হোমওয়ার্কগুলো করছি। তুমি? হ্যাঁ, আমিও একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। আচ্ছা, শান্ত না যে কি নাম যে সে কেন তোমাকে ভাবি ভাবি বলে ডাকলো? এমনভাবে ডেকেছে যেন তোমার হাজবেন্ড তার আপন মায়ের পেটের ভাই। আমার হাজবেন্ডের কোনো ভাই বোন নেই। এখানে অন্য ঘটনা আছে যেটা তোমার অজানা। কি ঘটনা? রোদেলা সবটা জানালো। শান্ত তাকে প্রপোজাল দিয়েছিল, এরপর তাহসিনের সাথে কথা সবটুকু জানালো। নিহা তো পুরো অবাক। নিহা শব্দ করে হেসে ফেলে বলল, শেষমেশ কিনা তোমার হাজবেন্ডকে ভাই বানিয়ে ছাড়ো? সরি। হ্যাঁ, আচ্ছা নেহা, সত্যি করে বলো তো, তুমি কি শুধুমাত্র আমায় কেন ভাবি বলে ডেকেছে সেটা জানার জন্যই ফোন করেছো, নাকি অন্য কোনো কারণ? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছে কিছু লুকিয়ে লাভ আছে? তোমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই ফোন করা। বলো, শুনে দেখি কোনো পরামর্শ দিতে পারি কিনা। আসলে ছেলেটাকে না আমার ভালো লেগেছে। মানে সে যতই মারামারি করে না কেন, দেখো আজ আমাদের বিপদে সে এসে আমাদের সাহায্য করেছে। সে যদি না আসতো কি হতো ভেবে দেখেছো? কিন্তু আমার জানা মতে ছেলেটা তো অতটাও ভালো না, চরিত্রের গ্যারান্টিও দিতে পারছি না। দেখো, আমাদের এসে সাহায্য করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখো সে এবং তার বন্ধুরাও অন্য মেয়েদের এভাবে টিচ করে। তাহলে তুমিই বলো, এরকম ক্যারেক্টারলেস ছেলেকে জীবনসঙ্গীর স্থানটা দেবে? যে দেবে সে কি আসলে এই স্থানটা পাওয়ার যোগ্য? সে আমি জানি সে কেমন। দেখো, মানুষকে সুযোগ দিতে হয়। সে সুযোগ যদি নিজেকে বদলে ফেলে তাহলে তো ভালোই। সব মানুষের অতীত ভালো হয় না। এখন অতীতের কথা ভেবে যদি তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাহলে কি করে হয়? মানুষ হুট করেই খারাপ হয়ে যায় না। এই খারাপ হওয়ার পেছনে অনেক কারণ থাকে, হয়তো তারও আছে। আমার মতে একজন জীবন সঙ্গী পারে তার মানুষটাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে। আমিও জানি আমি চেষ্টা করলেই পারবো। ওকে একটা চান্স দিতে চাইছি, একটু চেষ্টা করে দেখি না, কি বলো? তুমি যেটা বলেছো ঠিক বলেছো, কিন্তু চান্স দিতে যে যদি তুমি তাকে ভয়াবহ ভালোবেসে ফেলো তখন কি করবে?
তখন যদি ওই মানুষটাকে সঠিক পথে ফিরিয়ে না আনতে পারো, তখন তো নিজের দহনে পড়বে তার। না পারবে থেকে যেতে, আর না পারবে ছেড়ে আসতে। নিজের জীবনটাই তখন বৃথা মনে হবে। কি দরকার জেনে শুনে আগুনের গর্তে পা রাখার? ওপাশ থেকে নেহার দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা গেল। নেহা বলল, আমি আজকে রাতটুকু ভেবে দেখতে চাই। ঠিক আছে, তবে ভেবে চিনতে দেখো। যেটাতে তোমার মন সায় দেয় সেটাই করো। আমি তোমার পাশে আছি নিহা। থ্যাংক ইউ রোদ পাখি। কথা শেষ করে রোদেলা ফের পড়তে বসলো। অন্যদিকে নিহা কলম দিয়ে খাতায় আকুলি বিকুলি করতে থাকলো। তার মন বারবার বলছে শান্ত ছেলেটা অতটাও খারাপ নয়, তাকে জীবনসঙ্গিনীর স্থানে বসালে মন্দ হবে না। আবার নিজের ফ্যামিলির কথাও ভাবলো, তার ফ্যামিলি মানবে তো? সে তো ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না। এভাবে কিছু না জেনে শুনে আগানো কি ঠিক হবে? পরক্ষণেই ভাবলো, ভালোবাসা কি এত কিছু ভেবেচিন্তে হয়? ভালোবাসলে মেনে নিতে হয় কিংবা মানিয়ে নিতে শিখতে হয়। কোনো মানুষই নিখুঁত নয়, সবার মাঝে কিছু না কিছু খুঁত থাকেই। সে নিজের খুঁত নিয়ে তাকে ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে তাকে নিখুঁত করে নিতে হয়। নিহা সিদ্ধান্ত নিয়েই ফেলল, সে এই ছেলেটাকেই ভালোবাসবে, ভালোবেসে তাকে সুপথে নিয়ে আসবে। তবেই না সে বলতে পারবে তার ভালোবাসার মানুষটার সফলতার পেছনে সে ছিল। প্রত্যেক পুরুষের পেছনে নাকি একজন নারীর অবদান থাকে। তাহলে তাই হোক, তার এই অসফল পুরুষটার সফলতার পেছনে না হয় সেই থাকবে। তাকে ভালোবেসে সুপথে এনে গর্বের সাথে বলবে, এই সফল পুরুষটার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নারীটা তো আমিই ছিলাম। কেটে গেল 4 দিন। নিহা আর শান্তর দেখা পেল না। নিহা মন খারাপ করে ক্লাসে বসেছিল। রোদেলা বলল, এভাবে মন খারাপ করো না নিহা, দেখতে ভালো লাগছে না তোমাকে। এতটা শান্ত নির্জীব ভালো লাগে না। চঞ্চল নিহাকে আবার দেখতে চাই। কি করব বলো, শান্ত ভাইকে না দেখা অবধি যে আমার শান্তি লাগছে না। আচ্ছা রোদ, শান্ত ভাই কেন কলেজে আসেন না? উনি ঠিক আছেন তো? ওনার হাতের ক্ষতটা ঠিক হয়েছে তো? রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়ল। নিহাকে না দেখলে হয়তো বুঝতোই না একটা মেয়েও একতরফা ভালোবেসে মরিয়া হতে পারে। রোদেলা বলল, সামনে আমাদের হাফ ইয়ারলি এক্সাম, এসব মাথা থেকে ঝেড়ে এক্সামের প্রিপারেশন নাও নিহা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপরে দিয়ে দিও না, নয়তো তার উপরেই তোমার ভালো থাকা ডিপেন্ড করবে। এতে তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। প্লিজ নিহা, আমার কথা শোনো। নিহা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। ক্লাসের টিচার এলেন, ক্লাস নিলেন, ক্লাস শেষে চলে গেলেন। রোদেলার আর 1 সপ্তাহ বাদে হাফ ইয়ারলি এক্সাম। রোদেলা আপাতত পড়াশোনা নিয়ে প্রাণপণে ছুটছে। এক্সামে ভালো রেজাল্ট না করলে তাহসিনের সামনে মুখ দেখাবে কি করে? যে করেই হোক তার এক্সামে ভালো রেজাল্ট করতেই হবে। এখন রাত, রোদেলা পড়ছে। ইদানিং তাহসিন ফেরার আগ পর্যন্ত সে পড়ার টেবিলে থাকে। তাহসিন পিরায় এসে দেখে রোদেলা পড়ছে। আজও তার ব্যতিক্রম হলো না। তাহসিন বাসায় ফিরে দেখল রোদেলা পড়ার টেবিলে। তাহসিন বলল, গুড গার্ল দেখি পড়াশোনা করছে, তাহলে তো গুড গার্লের ভালো রেজাল্ট কেউই ঠেকাতে পারবে না। অবশ্যই। তাহসিন হেসে ফেলল। সে ফ্রেশ হতে গেল। এইদিকে রোদেলা পড়া শেষ করে খাবার টেবিলে বেড়ে তাহসিনকে ডাকল। তাহসিন এলে দুজনে একসাথে খেয়ে তারপর ঘুমাতে গেল। রোদেলা তখন তাহসিনের বুকে মাথা রেখে সারাদিনের গল্প করতে লাগলো। এমনকি নিহার কথাও বাদ রাখলো না। চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে সেটাই জানালো। তাহসিন বলল, শান্তকে তোমরা আশেপাশেও দেখো না? না, নিহা তো অনেক খুঁজেছে কিন্তু পায়নি। সে নাকি অনেকদিন ধরেই কলেজে আসে না, এই জন্যই তো নিহা অনেক চিন্তায় আছে। অনেকদিন কোথায়? মাত্র তো 4 দিন। এই 4 দিনই যে নিহার কাছে অনেক দিন। কি করবে বলুন? ওর ধারণা ও শান্তকে ভালোবেসে ফেলেছে। কি বলো? এইভাবে এক দেখে ভালোবাসা হয় নাকি? বড় জোর ভালো লাগা হয়, ভালোবাসা তো ধীরে ধীরে জন্মায়। কি জানি, বুঝতে পারছি না। যাক, দেখো আরো কটা দিন শান্তর সাথে ঠিক দেখা হবে তোমার বান্ধবীর। হুম। ওই দিনের পর থেকে তো শান্ত তোমাকে ডিস্টার্ব করে না, তাই না? না, সেদিনের পর থেকে তো আর দেখাই হয় না। এরপর এই 4 দিন আগে দেখা হলো। বলেছিলাম না ওই ছেলেগুলোকে মেরেছিল। এরপর থেকে তো আর দেখা হয় না। যাক, খুশি হলাম। আমি তো ভেবেছি ছেলেটা হয়তো তোমার পিছু ছাড়বে না, আমারও মেবি কোনো স্টেপ নিতে হবে। ছেলেটার সাহস থাকলে তো কিছু করবে। আম, আপনার ভয়েই তো যত পারে দূরে থাকে। সেদিন যে ভয়টাই না দেখিয়েছেন, কথার মাঝে যে ঠান্ডা হুমকিটাই না দিয়েছেন, এরপর কারো সাহস হবে নাকি মেজর অর্ধাঙ্গিনীর দিকে নজর দেওয়ার? হ্যাঁ। তাহসিন সশব্দে হেসে ফেলল। আজ রোদেলার প্রথম পরীক্ষা। সকাল ভোর থেকে সে পড়ার টেবিলে। আজ তার ইংরেজি পরীক্ষা। খুবই টেনশনে আছে সে। পড়াশোনার চাপে খাওয়া নাওয়া সব ভুলে বসেছে। তাহসিন রেডি হয়ে নাস্তার টেবিলে এসে রোদেলাকে ডাকলে রোদেলা জানায় সে পরে খাবে।
তাসিন খাবার হাতে রুমে চলে আসে। তারপর রোদেলার মুখের সামনে খাবার তুলে দিতে দিতে বলল, এত টেনশন করছো কেন? তোমার প্রিপারেশন খুব ভালো। এত টেনশনের কিছু নেই। টেনশন করলে যা বলেছো সবই ভুলে যাবে। কি করব বলুন? আমার যে বড্ড টেনশন হচ্ছে। আমার সবসময় এক্সামের সময় এতটা টেনশন হয়। টেনশনের কিছু নেই। তোমার এক্সাম খুবই ভালো হবে। কথাটা মিলিয়ে নিও। তাসিন নিজে হাতে রোদেলাকে খাইয়ে দিল, সাথে সাথে নিজেও খেলো। খাওয়ার পূর্বে রোদেলার কপালে চুমু দিয়ে বলল, টেনশন করো না মাইমন। ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দিও। আর সাবধানে যেও, ঠিক আছে? আচ্ছা। রোদেলা শুধু শুধু এতটা টেনশন করছে। এক্সামের কোশ্চেন হাতে পেয়ে সে পুরোই খুশি। সব তার কমন পড়েছে। ঠান্ডা মাথায় লিখতে লাগলো। তার তো খুব ভালো হয়েছে। নিহার এক্সামও খুব ভালো হয়েছে। এই কয়েকটা দিনে নিহা ফের আগের মতন হয়ে গিয়েছে। শান্ত নামের মানুষটাকে ভুলে গিয়েছে। তবে মাঝে মাঝে মনের ধারে একটু আধটু শান্ত নামের ছেলেটার মুখ ভেসে ওঠে। সে ফের ভুলে যাওয়ার চেষ্টা করে। সে ভেবেই নিয়েছে শান্ত তার ভালো লাগা ছিল, তাই তো ভুলে থাকতে পারছে নিহা। নেহা এসব নিয়ে এখন আর ভাবে না, আর না শান্তর খোঁজ করে। এক্সাম শেষে দুই বান্ধবী ঝালমুড়ি খেতে খেতে এক্সামের আলোচনা করতে থাকে। এরপর দুইজন দুই রিকশা নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। গত হলো আরও অনেকগুলো দিন। রোদেলার এক্সামের আজ শেষ দিন। এক্সাম শেষে রোদেলা নিহা একসাথে হলো, কারণ তারা দুইজন দুই রুমে পড়েছে। এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করতে করতে মাঠ পেরোচ্ছিল। হঠাৎই নিহা গেট দিয়ে শান্তকে ঢুকতে দেখলো। নিহা রোদেলার হাত চেপে ধরতেই রোদেলা কথা বলা বন্ধ করে নিহার দিকে তাকালো। এরপর নিহার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো আর দেখতে পেল শান্তকে। রোদেলা নিহাকে কিছু বলার সুযোগ অবধি পেল না। নিহা তার আগেই ছুটে গেল শান্তর কাছে। নিহা শান্তর সামনে যেয়ে বলল, শান্ত ভাই, শান্ত বন্ধুদের সাথে কথা বলতে বলতে গেট পেরিয়ে ঢুকছিল। নিহার কথা শুনে দাঁড়িয়ে গেল। নিহার দিকে তাকালে নিহা ব্যতিব্যস্ত হয়ে বলল, কোথায় ছিলেন এতদিন? জানেন কতটা খুঁজেছি আপনাকে। কেন খুঁজছো? কোনো প্রয়োজন? না মানে ওই ওই হ্যাঁ, আপনার হাতের অবস্থা জানতেই খুঁজেছিলাম। আপনার হাত ঠিক হয়েছে তো? ডক্টরের কাছে গিয়েছিলেন? আমার হাত একদম ঠিক আছে, ক্ষত শুকিয়ে গিয়েছে। নিহা শান্তর হাতের দিকে তাকালো। আসলে শুকিয়ে গিয়েছে। নিহা মনে মনে বলল, আপনার ক্ষত শুকিয়েছে, অথচ আমার আমার মনের ক্ষতটা কি আপনি দেখেছেন? এখনো তাজা হয়ে আছে। যাক ভালো। তো এতদিন আসেননি কেন? শহরের বাইরে ছিলাম, খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। এখানে হাসার কি হলো? না মানে বড় মানুষরাও যে বেড়াতে যায় জানা ছিল না। আমি তো জানতাম ছোটরাই বেড়াতে যায়। এসব আজব কথা কে বলেছে? বড়রা বেড়াতে যায় না তো কি করে? বড়রা তো প্রেম নিয়ে ব্যস্ত থাকে। প্রেমিকরা তাদের প্রেমিকাদের নিয়ে ঘুরতে যায়, তাদের সময় দেয়। রাগ অভিমান ভাঙাতেই ব্যস্ত থাকে। শান্ত কিছু বলতে যাবে এমন সময় রোদেলা উপস্থিত হলো। রোদেলাকে দেখে শান্ত সালাম দিল। জিজ্ঞাসা করলো, ভালো আছেন ভাবি? জি ভালো। নেহা দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ চলো, আসি শান্ত ভাই। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আপনি রোজ কলেজে আসবেন, মোটেও বেড়াতে যাবেন না। বেড়াতে যায় ছোটরা, মনে থাকবে তো? আসি শান্ত ভাই। নেহা আর রোদেলা চলে এলো, আর শান্ত নেহার যাওয়ার পথে হা করে তাকিয়ে রইল। কিরে বন্ধু, ব্যাপার তো ভালো ঠেকছে না। মেয়েটা নির্ঘাত তোকে পছন্দ করে। আরে যা, তেমন কিছু না। আরে কেমন অধিকার খাটিয়ে গেল দেখলি না? তুই মিলিয়ে নিস, দুদিন পর দেখবি প্রেমপত্র নিয়ে হাজির। এসব জাস্ট আবেগের বশে এমন করেছে। আবেগ চলে গেলে দেখবি আর ধারে কাছেও ঘেসবে না। আমার মতন ছেলেদেরকে কেউ ভালোবাসতেই পারে না। তোর মতো বকে যাওয়া ছেলেদেরকে কোনো এক মেয়ে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসে। এটাও কি সম্ভব? আমি শান্তকে কিনা কোনো মেয়ে সে সঠিক পথ দেখাবে? কি হাস্যকর কথা বলিস রে তোরা। হাস্যকর কথা নাকি সেটা সময় হলেই বুঝবি। আর এখন তো এমনিই বলবি। যখন ওই মেয়ের প্রেমে পড়ে আশিকি হবি, তখন এই বন্ধুদের কথা মিলাবি। হয়েছে, দেখা যাবে। এবার চল। শান্ত তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসে চলে গেল। যেতে যেতে ভাবলো, আসলেই কি তাই হবে? শান্ত কি এমন জীবন থেকে কখনো ফিরে আসবে? তাও কিনা কারো প্রেমে পড়ে? এটা কি আসলেই সম্ভব? আর এই মেয়েটা কি পারবে শান্তকে এমন জীবন থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন দান করতে? শান্তর মতন ছেলেদেরকে তো কোনো মেয়েরা ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ওদের মতন ছেলেদেরকে তো মেয়েরা শুধু ঘৃণাই করতে জানে। তাহলে এই মেয়েটা জেনে শুনে কেন শান্তর লাইফে নিজেকে জড়াতে চাইছে? সত্যি কি মেয়েটা তাকে ভালোবাসে, নাকি মেয়েটা আবেগের বশেই এমন করছে? কিছুই বুঝতে পারছে না। দেখা যাক সময় কি বলে।
সময় পথ দেখিয়ে দেবে। এসব নিয়ে অযথা ভেবে আর কাজ নেই। হাফ ইয়ারলি এক্সামের পর রোদেলার কলেজ এক সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। তাহসিনের ছুটি না থাকায় সে রোদেলাকে নিয়ে বাড়িতে ফিরতে পারল না। এদিকে রোদেলার একা একা থাকতে মোটেও ভালো লাগছে না। তাই সে শাশুড়ি মাকে ফোন করলো। তখন রাত 8টার মতন বাজে। নাজমা বেগম চুলায় ভাত বসিয়েছেন। কাজের মেয়েটা এসে ভারী সব কাজ করে দিয়ে যায়। তরকারি, মাছ, মাংস কাটা সবই করে দিয়ে যায়। রান্নাটা শুধু নাজমা বেগম করেন, কারণ তাজউদ্দিন সাহেব স্ত্রীর হাতের রান্না ছাড়া খেতে পারেন না। তো নাজমা বেগম তখন রাতের জন্য ভাত বসিয়েছেন। এমন সময় ফোনের আওয়াজ পেয়ে রুমে ছুটে যান। তাজউদ্দিন সাহেব বসার ঘরে বসেছিলেন। তখন টেলিভিশনে সংবাদ দেখছিলেন আর চা খাচ্ছিলেন। নাজমা বেগম ফোন রিসিভ করতেই রোদেলা সালাম দিল। নাজমা বেগম সালামের জবাব দিয়ে শুধালেন, কেমন আছিস রে মা? ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি করিস? বই পড়ছিলাম। তোমরা কি করছো? আমি এই তো ভাত রান্না করছিলাম। আর তোর বাবা বসার ঘরে টিভি দেখছে। তো মা, তোর পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। মা শোনো না, মা বল। কলেজ থেকে এক সপ্তাহের ছুটি পেয়েছি, একা একা ভালো লাগছে না। তাহলে এক কাজ কর, চলে আয়। তাহসিনকে বল তোকে নিয়ে আসতে। আর সে ছুটি না পেলে তোর বাবা যেয়ে তোকে নিয়ে আসবে। না মা শোনো না, তোমরা এখানে চলে আসো। আমি খুব মিস করছি তোমাদের। তোমার ছেলে তো ছুটি পায় না, তাই বের হওয়াও হয় না। তোমরা এলে আমি, বাবা আর তুমি মিলে ঘুরতে যাব। প্লিজ মা, না করো না, প্লিজ প্লিজ প্লিজ। পাগলি একটা, তোর বাবা ছুটি পায় কিনা দেখি। তোর বাবাকে বলে দেখ। বাবা কোথায়? বাবাকে দাও তো দেখি। আচ্ছা, দিচ্ছি। নাজমা বেগম তাজউদ্দিন সাহেবকে ফোনটা নিয়ে দিলেন। রোদেলা সালাম দিতেই তাজউদ্দিন সাহেব শুধালেন, কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ, আমি একদম ফাইন আছি। ও বাবা শোনো না। মা বলো। বাবা তুমি মাকে নিয়ে এখানে চলে এসো না, আমরা ঘুরতে যাব, অনেক মজা হবে সত্যি। আমার এখানে একা একা অনেক মন খারাপ লাগছে। এক সপ্তাহ ছুটি পেয়েছি আমি, এই সময়টা এই চার দেয়ালের মাঝে কাটাবো আমি। প্লিজ বাবা, অন্তত এক সপ্তাহের জন্য আসো, প্লিজ প্লিজ প্লিজ। আসলে তুই খুশি হবি। হ্যাঁ বাবা, খুব 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 খুশি এবার। আমার মেয়েটা এমনভাবে আবদার করেছে, না রেখে পারি? নিশ্চয়ই আমরা আসবো মা। আগামীকালই তোর শাশুড়ি আর আমি আসছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমাকে আর মাকে অনেকগুলো ভালোবাসা। কালকে দেখা হচ্ছে তাহলে। ইনশাল্লাহ। রোদেলা খুশি মনে ফোন রাখলো। কতগুলো মাস পর তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছে। সে তো খুবই খুশি। সে তাহসিনের ফেরার অপেক্ষা করতে থাকলো। তাহসিন ফিরলে তাহসিনকে জানাতে হবে মা বাবা আসছেন। তাহসিন নিশ্চয়ই খুশি হবে। তাহসিন বাসায় ফিরতেই রোদেলা তাহসিনকে জানালে তাহসিন সত্যিই দারুণ খুশি হলো। এইরকম অসাধ্য কাজটা রোদেলা কিভাবে করে ফেলল সেটাই সে ভাবছে। তাহসিন ওদের বিয়ের আগেও কতবার যে তার বাবা মাকে বলেছিল এখানে আসার জন্য, কিন্তু ওনারা আসেনি না। অবশেষে রোদেলা কিভাবে যে রাজি করিয়ে ফেলল। তাহসিন খুবই খুশি হলো। অনেকদিন পর তার মা বাবার সাথে দেখা হচ্ছে। রাত তখন 1:02। নেহার চোখে ঘুম নেই। তার কেন জানি খুব ইচ্ছে করছে শান্তর কণ্ঠ শুনতে। কণ্ঠটা শোনার উপায়ও তার হাতে আছে। এই তো আজ সকালেই বাসায় ফিরে তার পুরনো বন্ধুদের মাধ্যমে শান্তর ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট জোগাড় করেছে, কিন্তু সাহসের অভাবে ফোন দিতে পারছে না। সকাল থেকেই অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে ফোন দিতে, কিন্তু সাহসই কুলাচ্ছে না। এবার আর পারছে না। মনে মনে সাহস আনলো, বকা খেলে খাবে, তবুও কল করেই ছাড়বে। শান্তর ফোন নাম্বারটা সে সেভ করেছে অশান্ত মন দিয়ে। ফোন করে রিং বাজার আওয়াজের সাথে সাথে নিহার বুক যেন ধুকপুক করে উঠছে। রিংয়ের শব্দের সাথে তার বুক দ্রিম দ্রিম করছে। রিং বাজতেই কেটে গেল, কেউ কল রিসিভ করলো না। দ্বিতীয়বার দিল, তাও কেউ রিসিভ করলো না। সাহস জুগিয়ে তৃতীয়বারের মতন ফোন দিলে রিসিভ করার আওয়াজ পেল। ওই পাশ থেকে শান্ত ঘুমু ঘুমু কণ্ঠে হ্যালো বলল। এই পাশ থেকে নিহা চুপ করে রইল। পুরুষের ঘুমন্ত কণ্ঠ যে এতটা সুন্দর তা নিহার জানা ছিল না। আচ্ছা, শান্তর ঘুম ভাঙানোর অপরাধে শান্ত এখন কি তাকে কি করবে? তার নামে মামলা ঠুকবে, নাকি নাকি ডিসুম ডিসুম করে মারতে চাইবে? কথাটা ভেবে নিহা নিজ মনেই হেসে ফেলল। ওইদিকে শান্ত কে কে বলেই যাচ্ছে। নিহার হুঁশ নেই। নিহার হুঁশ ফিরল খট করে কেটে যাওয়ার শব্দে। নিহা পুনরায় কল দিলে শান্ত রিসিভ করে অশ্রাব্য একটা গালি দিয়ে ওঠে। নিহা চোখ খিচে ফেলল, বলল, অসভ্য লোক কোথাকার। আমি অসভ্য লোক হলে আপনি কি? আপনি তো অসভ্য মহিলা। রাত বিরাতে পরপুরুষকে ফোন করতে লজ্জা লাগে না?
ফোন করে আবার চোরের মতন চুপ করে থাকে অসভ্য মহিলা একটা। এই কে মহিলা? হ্যাঁ, আমি মোটেও মহিলা নই। শান্ত ভাই। শান্তর এবার হুশ এলো। এইভাবে শান্ত ভাই বলে তো শুধুমাত্র একজনই ডাকে তাকে। কণ্ঠটাও পরিচিত ঠেকছে। শান্ত শুধালো, কে আপনি? আমাকে না চিনে এইভাবে অস্ত্রপ্য ভাষায় বকা দিলেন? এত রাতে ফোন করে ঘুম ভাঙালে বকা দেব না তো কি করব? গাল টেনে এনে চুমু খাবো? তাই খান। বকার থেকে চুমো ঢের গুণ ভালো। এই কি বললে? না কিছু না। ফটাফট পরিচয় দাও। আমি নিহা। কোন নিহা? শান্ত আসলে নিহার নামে জানতো না, তাই চিনতেও পারল না। নিহা বলল, আরে ওই যে আপনার হাত থেতলে গিয়েছিল আর হাতে রুমাল বেঁধে দিয়েছিলাম, তারপর আজ সকালেও তো ওই যে কলেজে গেটের কাছে যে দেখা হলো, আমি সেই মেয়েটি। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তো এত রাতে আমাকে ফোন কেন দিয়েছ? আর আমার নাম্বারই বা কোথায় কি করে পেলে? শান্ত ভাই, খোঁজার মতো খুঁজলে আলাদিনের চেরাগটাও হাতে পাওয়া যায়। সেখানে তো আপনার ফোন নাম্বার কিছুই না, পেয়েছি কোনোভাবে। আইমে, এত প্যাচাল না পেরে ফটাফট বলো তো, এত রাতে ফোন কেন দিয়েছ? নিহা উত্তর খুঁজে পেল না। কি বলবে সে এখন? হঠাৎ মাথায় এলো আর বলে দিল, আমার রুমালটার জন্য। কি? হ্যাঁ শান্ত ভাই, আমার রুমালটা আপনি দিয়ে দেবেন। ওইটা আমার অনেক শখের রুমাল, যেটা আপনাকে দিয়েছি। শখের হলে দিলে কেন? কারণ দেওয়ার মতো আর কিছু ছিল না, তাই। শান্তর কাছে যে জিনিস একবার আসে সেটা আর ফেরত যায় না। অতএব রুমালটা তুমিও আর ফেরত পাবে না। তাহলে এক কাজ করেন, আমার মনটাও নিয়ে যান। আমি আমার মন ফেরত চাইব না। কি বললে? বলছি আমার রুমালটা চাই। বললাম তো রুমালটা ফেরত দেওয়া যাবে না। কেন? কারণ সেটা আমার কাছে নেই, ফেলে দিয়েছি। কি? আমার এত সুন্দর রুমালটা আপনি ফেলে দিতে পারেন? কত সুন্দর করে কোনায় আমার নামটা লেখা ছিল। আহারে আমার রুমালটা। ফ্যাসফ্যাস করো না তো। সুন্দর রুমাল আর সুন্দর ছিল না, আমার হাতে রক্ত শুকিয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই বলে আমি ফেলে দেবেন? তো কি করতাম? যত্ন করে বুক পকেটে রেখে দিতাম। তাই দিতেন, নিষ্ঠুর মানব কোথাকার। আমি এমনই। ফোন রাখো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমাবো না আমি। তোমাকে ঘুমাতে বললো কে? আমি তো আমার কথা বললাম। ফোনটা রেখেই না হয় বকো। ঘুম পাচ্ছে, রাখছি। নিহা বোকা হয়ে গেল। সে মনে মনে বকছে। শান্ত শুনলো কিভাবে? নিহা বলল, শুনুন, বলো। আপনাকে আজকে সকালে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিন। না নিলে কি হবে? এভাবেই রাত বিরাতে ফোন করে আপনাকে জ্বালাবো। আমাকে ভয় লাগে না? আপনি কি হিংস্র পশু? আপনাকে ভয় পেতে যাব কেন? মনে করো আমি তাই। আপনি যদি হিংস্র পশু হয়ে থাকেন তবে আপনিও জেনে রাখেন শান্ত ভাই, হিংস্র পশুকে কি করে পোষ বানাতে হয় সেটা নেওয়ার জন্য যারা আছে, বুঝলেন? ফটাফট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিন, নইলে কিন্তু। তোমার সাথে আজারে প্যাচাল পাড়ার সময় নেই আমার। কথাটা বলেই শান্ত ফোন রেখে দিল। নিহা হাঁ করে চেয়ে রইল। এইভাবে মুখের উপর কেউ ফোন রাখে? নিহা চিবিয়ে চিবিয়ে বলল, শান্তর বাচ্চা, একবার শুধু আমার প্রেমে পড়, তারপরে নিহা গুল্লি মেরে তোর সব অ্যাটিটিউড ছুটিয়ে দেবে। পরের দিন নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ ক্যান্টনমেন্টে আসতে আসতে দুপুর গড়ালো। রোদেলা ওনাদেরকে দেখতে পেয়ে খুবই খুশি। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদও রোদেলাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছেন। রোদেলাকে এত হাসি খুশি দেখে ওনাদের কাছে বেশ ভালো লেগেছে। ওনারা রোদেলাকে তাহসিনের কাছে পাঠিয়ে মোটেও ভুল করেননি, বরং খুবই সঠিক কাজ করেছেন। মেয়েটাকে এতটা হাসি খুশি দেখে ওনাদের মন ভরে উঠল। রোদেলা বলল, মা বাবা তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো, আমি খাবার টেবিলে এনে বাড়ছি। তোমরা আসো, আমি যাচ্ছি। হ্যাঁ, দেখলে তো মেয়েটা কতটা সুখী আছে এখানে। আমরা মোটেও ভুল করিনি ওকে এখানে পাঠিয়ে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর দেখো, আমাদের গুরু গম্ভীর ছেলেটাও এখন কতটা খোশমেজাজি হয়ে গিয়েছে। সত্যি বৌমার কোনো তুলনাই নেই। সে পেরেছে আমাদের ছেলেটাকে বদলে দিতে। তা বলেছ। চলো হাত মুখ ধুয়ে নাও, বৌমায়ের ডাক পড়লো বলে। তুমি যাও, আমার গোসল করতে হবে। খুবই অস্বস্তি লাগছে, গোসল ছাড়া টিকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি যাই দেখি যে মেয়েটা একা হাতে কি করছে। নাজমা বেগম চলে গেলেন। রাত হতেই তাহসিন বাসায় ফেরে। বাবা মাকে দেখে সে তো বেশ খুশি। খাওয়া দাওয়া করে সকলে গল্প করতে বসেছে। গল্পের মুখ্য বিষয় হচ্ছে আগামীকাল রোদেলা তার শ্বশুর শাশুড়ির সাথে ঘুরতে যাবে। তাহসিন প্রথমেই বলে উঠল, মা, তোমার আদরের বৌমাকে দেখে রাখবে কিন্তু। ওনার কিন্তু সমুদ্র ভেসে যাওয়ার রেকর্ড আছে।
মা দেখলে তো, সে এই বিষয় নিয়ে আমাকে কেমন খোঁচায়। আমি কি আর ইচ্ছে করে এমনটা করেছি নাকি? হ্যাঁ, পাকনামি না করলে তো আর এমনটা হতো না, তাই না? তাহসিন বাবা, এসব কি? হ্যাঁ, পূর্বের কথা টেনে এনে বৌমাকে কেন রাগাচ্ছিস? যেটা ঘটার সেটা ঘটে গিয়েছে, সেটা নিয়ে বলে আর কি লাভ আছে? আচ্ছা, সরি। তবে আগামীকাল যেখানে ঘুরতে যাও সবখানে থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? রোদেলা এক পাশে মাথা নাড়ালো। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মুচকি হাসলেন। যে ছেলে হার না মানার পাত্র, সে কিনা সুন্দর বউকে সরি বলে হার মেনে নিল। ওদের এমন খুনসুটিময় সম্পর্ক দেখে ওনাদের প্রাণ জুড়ালো। ওদের সম্পর্ক আজীবন এমন মিষ্টি মধুর থাকুক, সেটাই চাওয়া। পরের দিন রোদেলা, নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মিলে পাহাড়ে গেলেন। পাহাড়ের কোল ঘেঁষে সবুজের তরু ছায়া রোদেলার মন জুড়িয়ে গেল। ঝর্ণার পানি বয়ে যাওয়ার দৃশ্যে সে পুলকিত হলো। সেদিন সারাদিনই রোদেলা বাইরে বাইরে কাটালো। দুপুরে খাবার বাইরে থেকেই খেলো। বিকেল পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চল ঘুরলো। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। ক্লান্ত শরীরে বাসায় ফিরল। এরপর তিনজনই রেস্ট নিল। রোদেলা রেস্ট নিয়ে রাতের রান্না বসিয়ে দিল। রাতে আবার তাহসিন ফেরার আগ পর্যন্ত তিনজন মিলে লুডো খেললো। তাহসিন ফিরে তাহসিন সহ 4 জন লুডো খেললো। রোদেলার সময় বেশ দারুণ কাটলো। রাত যখন 12টা, নিহা আজ আবার শান্তকে ফোন করলো। বলা বাহুল্য, শান্তর সাথে মাঝ দিয়ে একদিন কথা বলা হয় না, কারণ শান্ত তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। সেই সুবাদে একদিন শান্তকে রেস্ট দিল। এখন আজকে আবার জ্বালাবি। কল বাজার সঙ্গে সঙ্গেই শান্ত ফোন রিসিভ করেছে। শান্ত বলল, হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।